দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে শিগগিরই তদন্ত শুরু হবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, দলটির মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গুরুত্ব দিয়ে যাচাই বাছাই করা হচ্ছে। রবিবার দুপুরে ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে তিনি আরও জানান, 2-1 দিনের মধ্যে আওয়ামী লীগ আমলের গুম খুন মামলার তদন্ত প্রতিবেদন দেয়া হবে। আওয়ামী লীগের দলীয় সকল কার্যক্রম নিষিদ্ধ করে গত 12 মে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান দলটির নেতাকর্মীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। কিন্তু আগামী জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় প্রশ্ন উঠেছে, দলটির কার্যক্রম পরিচালনার উপর নিষেধাজ্ঞা সরকার প্রত্যাহার করছে কিনা। তবে সম্প্রতি বরিশালে আইন উপদেষ্টা বিষয়টি পুরোপুরি নাকচ করে জানান, উল্টো দলটির বিরুদ্ধে বিচারের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ব্যাখ্যায় রোববার চিফ প্রসিকিউটর জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিচার চেয়ে রাজনৈতিক দল এনডিএম অভিযোগ দিয়েছেন। তা যাচাই বাছাই শেষে শিগগিরই দলটির বিরুদ্ধে তদন্ত শুরু হবে, প্রক্রিয়া চলছে। অভিযোগ এসেছে, এটা আমরা এখন গুরুত্ব দিয়ে এটা যাচাই বাছাইয়ের কাজটা করছি, যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। শেখ হাসিনার শাসনামলে গুম করে আয়নাঘরে বন্দী রাখা ও বিচার বহির্ভূত হত্যা মামলায় তদন্ত শেষ। শিগগিরই তদন্ত সংস্থা প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল করবে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এই মামলায় শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ অনেককে আসামি করা হয়েছে। এই মানুষগুলো যারা গত 15 বছর ধরে গুমের সাথে জড়িত, মানুষকে এক্সট্রা জুডিশিয়ালি কিল করার সাথে জড়িত, তাদের বিচারের যে কাজটা সেটা কত দূরে এগিয়েছে সেটা জানার আগ্রহ ছিল। সেই কাজগুলো আমরা গুছিয়ে এনেছি। 2-1 দিনের মধ্যে আমরা সেই অগ্রগতিটা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে পারব। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের পর শুনানি হয়েছে ট্রাইব্যুনালে। অভিযোগ আমলে নেয়ার বিষয়ে কাল আদেশ দেবেন আদালত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত সব ধরনের সহায়তা করবে জাতিসংঘ, এমন প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। গুলশানে বিএনপির সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন তিনি। পরে বিএনপি নেতা আমির খসরু বলেন, জাতিসংঘের চাহিদা অনুযায়ী গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। গুলশানে বিএনপির সঙ্গে বৈঠক করেন গোয়েন লুইস। উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও দলটির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্যরা। আলোচনা হয় দেশের বর্তমান প্রেক্ষাপট, নির্বাচন ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে। গুরুত্ব পায় রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেছে জাতীয় সংঘ। এই লক্ষ্যে নির্বাচনের বিকল্প নেই বলে জানানো হয়েছে। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে। এই সময় রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানায় বিএনপি। রোহিঙ্গা ইস্যুতে ও গণতান্ত্রিক উত্তরণে সহায়তার আশ্বাস দেন লুইস। রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং। গত সপ্তাহে জাতিসংঘ সদর দপ্তরে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সে আলোচনায় আর্থিক বিষয়ে কথা হয়েছে। তিনি আরও জানান, জাতীয় নির্বাচনে কমিশনকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত জাতীয় সংঘ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উন্নয়নের ফানুস দেখে ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এএসএম আমানুল্লাহ বলেন, শিক্ষার মানোন্নয়নে টাকার চেয়েও জবাবদিহি ও সুশাসন বেশি জরুরি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। একটি আধুনিক প্রযুক্তির দেশে পরিণত হওয়া। 8 থেকে 12 অক্টোবর চীনে বসছে বিজ্ঞান আসর, যেখানে অংশ নেবে বাংলাদেশ সহ 14টি দেশ। সোমবার যাচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির গবেষক দল। তাদের অনুপ্রেরণা দিতে গুলশানে এই অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এতে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মন্তব্য করেন, গত 15 বছরে শিক্ষা খাতকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। জ্ঞান বিজ্ঞানের চর্চা না থাকায় শিক্ষাঙ্গনে সন্ত্রাস তৈরি হয়েছে। আমাদের সামনে কত ফানুস দেখানো হয়েছে, মেট্রো রেল, উড়াল সেতু, ফ্লাইওভার, কত গাল ভরা গল্প আমাদেরকে বলা হয়েছে। কিন্তু একটা জাতির যে মেরুদণ্ড, তার যে উপযুক্ত শিক্ষা,
সেই শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটাই ফ্যাসিস্টরা যুগে যুগে করেছে, যে 15-16 বছর ধরে আপনার জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা এর মানে কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে, আজকে গুন্ডা তৈরি হচ্ছে। ছাত্র নামধারীদের দিয়ে কিভাবে মিছিল ভাঙানো যায়, কিভাবে মিটিং ভাঙানো যায়, এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদিকে গুলশানে বিএনপি আয়োজিত সেমিনারে যোগ দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আমানুল্লাহ। শিক্ষা খাতে জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন তিনি। সারা দেশে কয়েক লাখ শিক্ষক রয়েছে যাদের বেতন $100 মাত্র, যা দিয়ে শিক্ষার সঠিক মানোন্নয়ন সম্ভব নয়। দেশের শিক্ষার মানোন্নয়নে অর্থের চেয়ে বেশি প্রয়োজন সুশাসনের। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া শিক্ষার উন্নয়ন সম্ভব নয় বলেও মনে করেন আলোচকরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তবে গণভোটের সময় এখনও নির্ধারণ করা যায়নি বলেও জানান তিনি। রবিবার বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে একথা জানান তিনি। শিগগিরই অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান আলী রিয়াজ। এদিকে বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর মতপার্থক্য কতটা কমেছে তা জানছে কমিশন। দলগুলো চাইলে এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ প্রস্তাব আকারে তুলে ধরবে কমিশন। আর এর আগে সকাল 10টায় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা ও ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রায় 1 ঘণ্টা বৈঠক করেন। কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। আপনাদের মধ্যে ঐক্যমত্য, আপনাদের মধ্যে যদি এক ধরনের একমত হওয়ার জায়গা তৈরি হয়, তাহলে এটা বাস্তবায়ন করা সহজতর হবে, সম্ভব হবে, দ্রুততার সঙ্গে করা সম্ভব হবে। এই সমস্ত বিবেচনার কথায় আজকে কমিশন সকালবেলা মাননীয় প্রধান উপদেষ্টা এবং কমিশনের প্রধানের সাথে বৈঠক করেছে। একটা ম্যান্ডেট আসে জনগণের পক্ষ থেকে, যাতে সবাই নেক্সট পার্লামেন্ট এবং অল দি পার্লামেন্ট মেম্বার যাতে এটা বাধ্য থাকে, কম্পেলড হয় যে জনগণের ভার্ডিক্ট তারা, এবং একটা লেজিটিমেসি আসে। সেই লেজিটিমেসির জন্য কোনো কনস্টিটিউশনের চেঞ্জের এখন দরকার নাই। শুধুমাত্র আরপিওতে ইলেকশন কমিশনকে ক্ষমতাটা দেয়া হবে, সেটার অ্যামেন্ডমেন্টটা, সংযোজনটা একটা ধারার মধ্যে আনতে হবে। পিও সংশোধনের যে প্রক্রিয়া, এটা সোমাস ইজি, এটা একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মধ্যে জটিল না। তো সেইখানে গভর্নমেন্ট আর ইসির যে প্রস্তাবের ভিত্তিতে অন্যান্য অনুচ্ছেদগুলো অ্যামেন্ড করবে, তার সাথে কিন্তু এটা ইনক্লুড করলে এটি ইজিলি হয়ে যায় আর কি। এখানে আর কোনো জটিলতা থাকছে না। তা আমরা যত সহজ পথে আগাইতে পারি এটা বেটার। খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগ তুলে ধর্মীয় বিভেদ ও সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করা হয়েছিল, তবে তা সফল হয়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। ফ্যাসিবাদী দল ও তাদের সহযোগীরা দুর্গাপূজায় অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা করেছিল বলেও অভিযোগ করেন উপদেষ্টা। খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে 23 সেপ্টেম্বর। সে ঘটনার বিচারের দাবিতে শুরু হয় আন্দোলন। যুগ্ম ছাত্র জনতার ব্যানারে করা হয় সড়ক অবরোধ। এক পর্যায়ে বাঙালিদের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় 144 ধারা, যা 8 দিন পর রোববার সকালে প্রত্যাহার হয়। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ধর্ষণের যে অভিযোগ নিয়ে পাহাড়ে এত তুলকালাম কাণ্ড ঘটে গেল, অথচ মেডিকেল রিপোর্টে তার কোনো আলামত পাওয়া যায়নি। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি। যে ধর্ষণের ঘটনা নিয়ে এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি। পাহাড়ের সাধারণ জনগণকে পাহাড়ি বাঙালির সহযোগিতায় এই ঘটনা আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। উপদেষ্টা আরও জানান, দুর্গাপূজায় অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হয়েছে। পার্শ্ববর্তী দেশেও প্রতিমা তৈরির সময় প্রধান উপদেষ্টাকে নিন্দনীয়ভাবে উপস্থাপনের খবর পাওয়া গেছে। এসব ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলে মন্তব্য করেন তিনি। একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে
যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যেও তারই যোগসূত্র দেখা যাচ্ছে। তিনি আরও জানান, এবার দেশে 793টি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানো হয়েছে। এতে পার্শ্ববর্তী দেশ ও পতিত ফেসিবাদী সরকারের ইন্ধন ছিল বলে অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 9 জনের মৃত্যু হয়েছে, আর হাসপাতালে ভর্তি হয়েছেন 1042 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় মারা যাওয়া 9 জন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। এবছর 5 অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 212 জনের। এদিকে গত একদিনে সারা দেশে 612 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন 47,256 জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, এবছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে 49,907 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 5 জেলায় বজ্রপাতে নারী পুরুষ সহ অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। আকস্মিক ঝড়ে লন্ডভন্ড, লালমনিরহাট ও নীলফামারীর কয়েকশো ঘরবাড়ি এবং দোকানপাট। আহত হয়েছে অর্ধশতাধিক। ঝড়ের তাণ্ডবের কয়েক ঘণ্টা পরও চালু হয়নি দুর্গত এলাকার বিদ্যুৎ সংযোগ। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। রোববার সকাল 9:30টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জে আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় 5 শতাধিক বসতবাড়ি ও দোকানপাট। ভুক্তভোগীরা জানান, মাত্র 10 থেকে 15 মিনিটের ঝড়ে উড়ে যায় টিনের ঘরের চালা, উপড়ে পড়ে গাছপালা, বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। 1 মিনিটের মাথায় একবারে ঝড় আসি একবার শেষ করে ফেলেছে আমাদের বাড়িঘর দিয়ে। আর আব্বু আমাদের মেডিকেলে আছে। টাকা আটকে চাল দিলে আমার শোক শেষ, না পানি খাওয়ার সে টিউবওয়েল কোনো আমার ভাঙ্গি গেছে, মানে আমার কিছুই নাই। ঘটনাস্থল পরিদর্শন করে কালীগঞ্জের ইউএনও জাকিয়া সুলতানা জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। এটা আসলে খুবই মর্মান্তিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িঘর প্রায় মাটিতে ধসে গিয়েছে, গাছ পড়ে কিছু মানুষ আহতও হয়েছে। তো আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত থেকে কিছু আর্থিক সহযোগিতা দিব। এদিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গাড়াগ্রাম ইউনিয়নে আকস্মিক ঝড়ে 5 শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। আহত হয়েছে অন্তত 50 জন। এছাড়া গবাদি পশু ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু ও আশ্রয়ের ব্যবস্থা না করা হলে দুর্ভোগ আরও বাড়ার শঙ্কায় স্থানীয়রা। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি করা হয়েছে। সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান। এদিকে দিবসটি উপলক্ষে 12 জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকদের সম্মান জানাতে ইউনেস্কোর উদ্যোগে 1994 সাল থেকে প্রতি বছর অক্টোবরের 5 তারিখ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে। শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি প্রতিপাদ্য নিয়ে এবছর দিবসটি উদযাপন করা হয়। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত 12 গুণী শিক্ষককে সম্মাননা দেয় শিক্ষা মন্ত্রণালয়। সম্মাননা পাওয়া শিক্ষকরা বলছেন, জাতি গঠনে একজন আদর্শ শিক্ষক মূল ভিত্তি। তাই শিক্ষকদের এগিয়ে নিতে আন্তর্জাতিক মানসম্পন্ন বেতন ভাতা ও সুযোগ সুবিধার দাবি তাদের। আগামী দিনগুলিতে শিক্ষার্থীদের দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, নৈতিকতা ও চরিত্র গঠনের মাধ্যমে দক্ষ জনসম্পদে পরিণত করার ক্ষেত্রে আমার অব্যাহত প্রচেষ্টার ক্ষেত্রে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। প্রাথমিক শিক্ষা হলো জাতি গঠনের মূল ভিত্তি। কেবলমাত্র শিক্ষকরাই পারে ভবিষ্যৎকে স্পর্শ করতে। শিক্ষাকে এগিয়ে নিতে হলে শিক্ষকদের এগিয়ে নিতে হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা। এছাড়া যোগ্যদের উপাচার্য হিসেবে নিয়োগ দিতে হবে। এজন্য সার্চ কমিটি গঠন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। আপনারাই শিক্ষার আসল কারিগর, জাতি গঠনের স্থপতি। আমরা শিক্ষকদের পদোন্নতি ও মর্যাদা বৃদ্ধিতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছি। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রণোদনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এদিকে আলোচনা অনুষ্ঠানে শিক্ষা প্রশাসনের নীতি নির্ধারকরা বক্তব্য রাখেন। তাদের বক্তব্যে উঠে আসে শিক্ষকদের বেতন বৈষম্যের বিষয়টিও। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিকালে রাজধানীর নিকেতন এলাকা থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার বিএম মোজাম্মেল হকের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলা সহ ঢাকা মহানগরে 8টি মামলা রয়েছে। বগুড়ার শিবগঞ্জে পুলিশের হেফাজত থেকে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিজাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নেয়ার ঘটনায় 12 জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে 200 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শিবগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান জানান, শনিবার রাত 8:30টার দিকে হত্যাসহ 14 মামলার আসামি রেজ্জাকুলকে ধরতে পৌর এলাকায় তার বাড়িতে যান এসআই মামুন সহ 5 পুলিশ সদস্য। তাকে গ্রেপ্তারের পর থানায় আনার পথে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় তার স্বজন ও সমর্থকরা। এ সময় 5 পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় সকালে বাদী হয়ে মামলা করেন পুলিশের এসআই আল মামুন। যারা ঘটনার সহিত জড়িত শুধু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যেহেতু সরকারি কাজে বাধা দান এবং সরকারি কর্তব্য পালনে বাধা দান প্রদান করেছে। আর যারা নিরপরাধ, বাংলাদেশ পুলিশ তথা বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে কাউকে হয়রানি করা হবে না, এটুকু নিশ্চিত করে আমরা বলতে পারি। আগস্টে আমদানির এলসি নিষ্পত্তি কমেছে প্রায় 11%। এছাড়া টানা 3 বছর ধরে কমছে মূলধনী যন্ত্রপাতি আমদানিও। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে নতুন বিনিয়োগ আসছে না, তাই সহসায় বাড়ছে না মূলধনী যন্ত্রপাতি আমদানি। তবে নির্বাচনের পর পরিস্থিতির উন্নতি হবে বলে আশা ব্যবসায়ীদের। গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে অনেক কারখানা বন্ধ হয়ে যায়। এ অবস্থায় খেলাপি ঋণ বেড়ে বিপাকে পড়ে ব্যাংকগুলো, যার প্রভাব পড়ে আমদানিতে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সদ্য শেষ হওয়া 2024-25 অর্থবছরে দেশে আমদানির জন্য এলসি খোলা বেড়েছে 1%-এরও কম। আর চলতি বছরের আগস্টে এলসি নিষ্পত্তি হয়েছে $4.88 বিলিয়ন, যা গত বছরের চেয়ে প্রায় $600 মিলিয়ন বা প্রায় 11% কম। এখন একটা ট্রানজিশনাল পিরিয়ড চলতেছে। এখন 1 বছর হলো 12-13 মাস, পরবর্তীতে যখন ইলেকটেড গভর্নমেন্ট আসবে তখন আবার একটা স্মুথলি চলবে এবং ব্যাংকিং সেক্টরে তখন একটা গতি সঞ্চার হবে। বিনিয়োগ না থাকায় কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির আমদানির চাহিদা ব্যাপক কমেছে। 2024-25 অর্থবছরে মূলধনী যন্ত্রপাতির আমদানি নেমে আসে $175 কোটি, যা আগের অর্থবছরের চেয়ে $59 কোটি কম। আর 2022-23 অর্থবছরে এ খাতে আমদানি প্রায় 24% কম হয়। তবে নির্বাচনের পর পরিস্থিতির উন্নতি হতে পারে বলছেন ব্যবসায়ীরা। লন্ডারিংটা ডেফিনেটলি কমেছে, যার কারণে আপনি এখানে এই ফিগারটা দেখছেন যে মূলধনী যন্ত্রপাতির ক্ষেত্রে, বাট সেটা কিন্তু আপনার অ্যাজাম্পশনের মাপকাঠি হতে পারে না। মাপকাঠি হতে হবে আপনার ব্যবসা বান্ধব বা বিনিয়োগ বান্ধব পরিবেশ দেখে। নির্বাচিত সরকার আসলে বিনিয়োগ কিছুটা বাড়ার সুযোগ তৈরি হবে বা বাড়বে। তবে গ্যাস সংকট সহ বিদ্যুৎ সংকটের যে সমস্যাগুলি আছে, ব্যাংকিং যে সমস্যাগুলি আছে, এগুলি যদি সমাধান না হয় তাহলে বিনিয়োগ খুব একটা বাড়বে বলে মনে হয় না। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান কমে আরও তীব্র হতে পারে বেকারত্ব, আর তা সামাজিক ও রাজনৈতিক অস্থিরতায় ঝুঁকি তৈরি করতে পারে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর ফাঁকি প্রতিরোধের মাধ্যমে রাজস্ব আদায় বাড়াতে এনবিআর মাঠ পর্যায়ের কর অঞ্চলগুলোর গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। জাতীয় রাজস্ব বোর্ডের কর অডিট, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে জারি করা নির্দেশনায় প্রতিটি কর অঞ্চলে গোয়েন্দা টিম গঠন, কার্যপদ্ধতি তৈরি এবং ফাঁকি দেয়া কর পুনরুদ্ধারে কার্যক্রম গ্রহণের জন্য কমিটির অনুমোদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা তথ্য, কর ফাঁকির অভিযোগ, গণমাধ্যমে প্রকাশিত তথ্য, আয়কর নথি ও বিভিন্ন রেজিস্ট্রারে ঘষা মাজা বা কাটা ছেঁড়া করযোগ্য আয় এবং পরিশোধিত করের তুলনায় অস্বাভাবিক পরিমাণ নিট সম্পদ প্রদর্শনের ক্ষেত্রে সংশ্লিষ্ট টিম ইনভেস্টিগেশন কার্যক্রম শুরু করবে।
ইসলামী ব্যাংকে অবৈধভাবে এস আলমের হস্তক্ষেপে নিয়োগ হওয়া কর্মীদের অবিলম্বে বরখাস্তের দাবি জানিয়েছেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। এছাড়া ব্যাংক ও গ্রাহকদের স্বার্থে ওএসডি করে রাখা কর্মীদের চাকরিচ্যুত করার দাবি জানায় সংগঠনটি। সকালে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে তারা বলেন, এস আলম 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত অবৈধভাবে নিয়োগ দিয়েছে কয়েক হাজার কর্মী। কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া জাল জালিয়াতি করে চট্টগ্রামের পটিয়া সহ বিভিন্ন এলাকার এসব কর্মী অবৈধভাবে নিয়োগের মাধ্যমে নানা ধরনের অনিয়ম দুর্নীতি করেছে বলেও অভিযোগ তাদের। তারা বলেন, অবৈধভাবে নিয়োগ হওয়া কর্মীদের বরখাস্ত করলে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা বাড়বে। একই সাথে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগের সাথে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।